সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন। আমরা যারা নবম দশম শ্রেণীতে আছি তাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে লেনদেন। কারণ আমরা নবম দশম শ্রেণীতে সাধারণত হিসাব বিজ্ঞান সাবজেক্টটি আমাদের কাছে কি নতুন। তো আমাদেরকে যদি হিসাব বিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলো বুঝতে হয় তাহলে লেনদেন অধ্যায়টি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ হচ্ছে যদি কোনো একজন স্টুডেন্ট লেনদেন অধ্যায়টি ভালোভাবে না বুঝে তাহলে সে কখনোই হিসাব বিজ্ঞানের বাকি অধ্যায়গুলো বুঝবে না। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ লেনদেন সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিওটি শুরু করছি লেনদেনের প্রথম পর্ব নিয়ে। অর্থাৎ আমাদের এখানে অধ্যায় ভিত্তিক ধারাবাহিক কিছু পর্ব থাকবে। এই পর্বগুলো যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে এই অধ্যায়ের এমন কিছু জিনিস আপনি আপনার না জানা থাকবে না। অর্থাৎ আপনি সবকিছু এখানে জানতে পারবেন। কারণ আমরা এই পর্বগুলো এমনভাবে সাজিয়েছি আপনাদের প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন সহ আমরা কি করব ইনশাআল্লাহ সমাধান করে দেব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে লেনদেন অধ্যায় নিয়ে আলোচনা করব। লেনদেন অধ্যায়ে কাকে বলে, লেনদেন কাকে বলে এবং লেনদেন চেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এই প্রকৃত বা বৈশিষ্ট্যগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কি করব সুন্দরভাবে বুঝিয়ে দেব। এবং এই 7টি বৈশিষ্ট্য যদি কোনো একজন স্টুডেন্ট না জানে তাহলে সে কখনোই লেনদেন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে না এবং পুরো আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে তার কিছু না কিছু ঘাটতি থেকে যাবে। তো আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 7টি বৈশিষ্ট্য ভালোভাবে বোঝা। আমি ইনশাল্লাহ প্রত্যেকটি বৈশিষ্ট্য আপনাদেরকে উদাহরণ সহকারে বুঝিয়ে দিব এই ভিডিওতে। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো দেখেন এই লেনদেন অধ্যায়ের আমাদেরকে প্রথমত জানতে হবে যে লেনদেন কাকে বলে। আমরা আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে লেনদেন কাকে বলে। তো এখানে শুরুতে আমরা লিখছি অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। দেখেন সংজ্ঞাটি অনেক বড়। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ভিতরে আমাদের 90 থেকে 95% জিনিস হচ্ছে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আপনি এখানে যে সংজ্ঞাটি আছে এই সংজ্ঞাটি কিন্তু আপনাকে মুখস্থ করলে হবে না। হিসাব বিজ্ঞান থেকে আপনাকে প্রত্যেকটি বিষয় কি করতে হবে বুঝে বুঝে পড়তে হবে। তো আমি আপনাদেরকে এই সংজ্ঞাটি অনেক বড় দেখতে মনে হলেও আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব, একটু লেগে থাকেন। দেখেন আমাদেরকে এখানে বলছে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থের দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে যে অর্থ। অর্থ মানে হচ্ছে কি, মানে মুদ্রা বা টাকাকে বোঝানো হচ্ছে। তাহলে অর্থের আদান প্রদান এখানেও বলছে যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, মানে আপনি টাকা দ্বারা কোনো কিছুকে কি করতে পারবেন পরিমাপ করতে পারবেন। কোনো ঘটনা, এমন কিছু ঘটনা আছে যেগুলোকে আপনি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারবেন বা অর্থের দ্বারা আদান প্রদান করতে পারবেন ওই ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে। সেবাও কিন্তু আমাদের আদান প্রদান হয়। যেমন আমরা যদি ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তার আমাদেরকে সেবা দেয়, তাহলে তার বিনিময়ে কিন্তু আমরা অর্থ প্রদান করি। সেজন্য বলা হয় কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের, দেখেন কি বলছে, কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয় বা সেবা আদান প্রদানকে, এখানে লিখতে পারেন আপনারা সেবা আদান প্রদানকে। সেবা আদান প্রদানকে কি বলা হয়, যে লেনদেন বলা হয়। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝি? এই সংজ্ঞা থেকে আমরা বুঝি যে যদি কোনো একটি ঘটনা বা সেবা যদি সে লেনদেন হতে চায় তাহলে তাকে অবশ্যই অর্থের অঙ্কে কি করতে হবে পরিমাপযোগ্য হতে হবে এবং অর্থের আদান প্রদান কিন্তু সেখানে থাকতে হবে। যেমন ধরেন এখানে আপনার সামনে কিন্তু দুইটা ঘটনা ঘটতে পারে। আপনার সামনে কিন্তু দুইটা ঘটনা ঘটছে, ধরেন আপনি এখানে যেখানে বসে আছেন সেখানে এক জায়গায় কি হয়েছে যে মারামারি লাগছে, আর অন্য জায়গায় কি হয়েছে একজন বাদাম বিক্রেতা সে বাদাম বিক্রি করতেছে। তাহলে দুইটা জায়গায় খেয়াল করেন, বাদাম যেখানে বিক্রি করতেছে সেখানে কিন্তু অর্থের একটা লেনদেন হচ্ছে। তার মানে ওই ঘটনাকে আপনি লেনদেন বলতে পারবেন।
কিন্তু যেখানে মারামারি হচ্ছে সেখানে কিন্তু অর্থের কোনো লেনদেন নেই। তাহলে ওই ওইটা একটা ঘটনা হবে, কিন্তু ওইটা কখনোই লেনদেন হবে না। কিন্তু যেখানে বাদাম বিক্রি করতেছে ওইটাও ঘটনা, কিন্তু ওইটা লেনদেন হবে, কারণ ওইখানে আপনার অর্থের কিন্তু আদান প্রদান আছে। সেজন্য বলা হয় যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বা অর্থের আদান প্রদান যদি হয়, তাহলে ওই সকল ঘটনাকে আপনি লেনদেন বলতে পারবেন। দুইটা উদাহরণ দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো আরেকটা জিনিস ভালো করে মনে রাখেন, যে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাধারণত কি করি, যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে কিনা সেটার উপর ভিত্তি করে সাধারণত আমরা কি করি, হিসাব বিজ্ঞান করে থাকি। আপনি যতদিন হিসাব বিজ্ঞান করবেন, মনে রাখেন আপনি হচ্ছেন ব্যবসায়ের হিসাব রক্ষক। আপনি কখনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক নয়। এটা ভালো করে মনে রাখেন যে আপনি হচ্ছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কি, হিসাব রক্ষক। তাহলে দেখেন আমরা এখানে দুইটা উদাহরণ লিখে রাখছি। এই দুইটা উদাহরণ বুঝলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ঘটনা, কোনটা আপনার জন্য লেনদেন। দেখেন এখানে আমরা প্রথম যে উদাহরণটি লিখছি সেটা হচ্ছে ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। অর্থাৎ আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আছেন, আপনি হিসাব রক্ষক। আপনি কি করছেন, আপনি পণ্য ক্রয়ের জন্য একটা ফরমাইশ প্রদান করছেন। মানে আপনি বলছেন যে আপনার এতগুলো পণ্য লাগবে, সেজন্য আপনি একজনকে ফরমাইশ প্রদান করছেন। মানে আপনি কি করছেন, যে অর্ডার দিয়েছেন, এখনো কিন্তু আপনি টাকা পরিশোধ করেন নাই। তাহলে ৮,০০০ টাকার পণ্য, টাকা কিন্তু বলা আছে, আপনি পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করছেন কিন্তু টাকাটা এখনো প্রদান করেন নাই। এখন আসেন দ্বিতীয় উদাহরণ কি বলছে, নগদে ১৫,০০০ টাকার পণ্য ক্রয়। এই যে নগদে আমি ১৫,০০০ টাকার পণ্য ক্রয় করছি, তাহলে আমার থেকে নগদ টাকা চলে যাবে। আমার নগদ টাকা অবশ্যই আমার থেকে চলে যাবে, কারণ আমি নগদে পণ্য ক্রয় করছি। এখানে আমি পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দিয়েছি, আর এখানে আমি নগদ টাকায় পণ্য ক্রয় করছি। তাহলে এখানে আমার ১৫,০০০ টাকা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমার টাকা জিতেছে। এটা হচ্ছে অর্থের লেনদেন। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে আপনি পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করছেন, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আপনি নগদে পণ্য ক্রয় করছেন, তাহলে এটাও একটা ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা ঘটনার মধ্যে কোনটা আপনার জন্য লেনদেন। তাহলে আমরা এখান থেকে বুঝে নিব যে আমাদের জন্য লেনদেন হবে ২ নাম্বারটি। কোন নাম্বারটি? ২ নাম্বারটি। কারণ কেন? এখানে আমি নগদে ১৫,০০০ টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে। নগদ আমার জন্য একটি সম্পদ, তাহলে আমার সম্পদ চলে গিয়েছে। আর এখানে আমি ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করছি, কিন্তু এখনো আমি টাকা দিই নাই। যার কারণে এটি আমার জন্য কখনোই লেনদেন হবে না। কিন্তু এটা ঘটনা হবে, এটা লেনদেন হবে না। আশা করি আপনারা পুরো সংজ্ঞাটি বুঝতে পারছেন। তো দেখেন, এই যে আমরা লেনদেন করতেছি, এই লেনদেনের শব্দটির অর্থ কি? মানে এই লেনদেন শব্দটির অর্থ কি? দেখেন, লেনদেন শব্দের আবিধানিক অর্থ আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান। গ্রহণ করা ও প্রদান করা। মানে আপনি গ্রহণ করবেন আর প্রদান করবেন। এই লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে এটি। অর্থাৎ দেওয়া, নেওয়া, দেওয়া ও নেওয়া। লেনদেন শব্দের আবিধানিক অর্থ কি? গ্রহণ ও প্রদান, অর্থাৎ বা দেওয়া ও নেওয়া। সেজন্য অনেকে বলে এই যে আমাদের লেনদেন শব্দটি আছে, যে এ লেনদেন শব্দটি আছে, এ লেন শব্দের অর্থ কি? লেন। দেখেন ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। লেন শব্দের অর্থ হচ্ছে কি? লেন শব্দের অর্থ হচ্ছে আপনি নিন। আর দেন শব্দটির অর্থ হচ্ছে আমাকে দিন। তাহলে লেন শব্দের অর্থ হচ্ছে কি? আপনি নিন। দেন শব্দের অর্থ হচ্ছে আমাকে দেন। অর্থাৎ লেনদেন শব্দের অর্থ হচ্ছে আপনি নিন, আমাকে দেন। এটি হচ্ছে সাধারণত লেনদেনের আবিধানিক অর্থ, অর্থাৎ গ্রহণ ও প্রদান। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এবার আসেন, লেনদেন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের, যেহেতু আমরা ব্যবসায় শিক্ষার শাখায় আছি, আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে যে লেনদেন কত ধরনের হয়ে থাকে। লেনদেন সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে বাহ্যিক লেনদেন, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। ভালো করে মনে রাখেন, বাহ্যিক লেনদেন কোনটি? বাহ্যিক লেনদেন হতে পারে, যেমন আপনি যদি কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য ক্রয় করেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি পণ্য ক্রয় করেন, তা হচ্ছে বাহ্যিক লেনদেন। বাহ্যিক শব্দটার অর্থ হচ্ছে বাহির, অর্থাৎ আপনি বাহিরের কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করছেন। আর অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে কি? অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে আছেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনগুলো সংগঠিত হয়, তাই হচ্ছে আপনার জন্য অভ্যন্তরীণ লেনদেন। যেমন একটা উদাহরণ বলতে পারেন, আপনি যে আসবাবপত্র দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠানে ব্যবহার করতেছেন, তার একটা অপচয় হবে, তার একটা ক্ষয় হবে। ওই ক্ষয়টাকে সাধারণত বলা হয় অপচয়।
ওইটা কিন্তু আপনার অভ্যন্তরীণ লেনদেনের ভিতরে যাবে। এই বিষয়গুলো আপনারা যখন অঙ্ক সমাধান করবেন তখন আরো সহজে বুঝতে পারবেন। শুধু মনে রাখেন লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন হচ্ছে বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করা, আর অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন। এখন আসেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে লেনদেনের প্রকৃত ও বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য। দেখেন, এই যে লেনদেন আছে, লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই 7টি বৈশিষ্ট্য। যদি কেউ 7টি বৈশিষ্ট্য না বুঝে সে কখনোই লেনদেন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে না, বা পুরো হিসাব বিজ্ঞান সম্পর্কে কি পাবে না, ধারণা পাবে না। প্রথম কি দেখেন, প্রথমে বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দ্বিতীয় হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, তৃতীয় হচ্ছে দ্বৈত সত্তা, তারপর হচ্ছে চতুর্থ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, 5 নাম্বার হচ্ছে দৃশ্যমানতা, 6 নাম্বার হচ্ছে ঐতিহাসিক ঘটনা, 7 নাম্বার হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। আমি জানি আপনারা এখানে 7টি জিনিস দেখলে কখনোই এভাবে আপনারা মনে রাখতে পারবেন না। তো আমি এই 7টি জিনিস এখন আপনাদেরকে কি করব, উদাহরণ সহকারে বুঝিয়ে দেব। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এরপরে দেখেন, আমরা এখানে সর্বশেষ একটা কথা বলতে পারি। সর্বশেষ কথাটা কি দেখেন, প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, যেটা থেকে আপনাদের এমসিকিউ আসে সাধারণত। প্রত্যেকটি লেনদেনই ঘটনা হবে। এই যে আমাদের এখানে 15,000 টাকা দিয়ে আমরা পণ্য ক্রয় করছি, এটা একটা লেনদেন। এই লেনদেনটা কিন্তু আমাদের জন্য ঘটনা হবে, কিন্তু প্রত্যেকটি ঘটনা, তার মানে দেখেন এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, তাহলে এই দুইটা ঘটনার ভিতরে কি দুইটাই কি লেনদেন হবে? না। সেজন্য বলা হয় যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা হবে, কিন্তু প্রত্যেকটি ঘটনা কিন্তু আমাদের জন্য লেনদেন হবে না। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে 7টি বৈশিষ্ট্য বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে লেনদেনের 7টি বৈশিষ্ট্য বুঝিয়ে দিব। আমরা এখানে প্রথম বৈশিষ্ট্যটি আপনাদের জন্য লিখে রাখছি যে লেনদেনের যে 7টি বৈশিষ্ট্য ছিল তার প্রথমটি হচ্ছে আমাদের জন্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দেখেন, আমরা এখানে লিখে রাখছি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য মানে হচ্ছে টাকার অঙ্কে যদি আপনি কোনো ঘটনাকে পরিমাপ করতে পারেন তাহলে ওই ঘটনাটা আপনার জন্য লেনদেন হবে, আর অন্য কোনো ঘটনা কিন্তু লেনদেন হবে না। যেমন উদাহরণ সংজ্ঞাটি দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। আমি এখানে আপনাদেরকে বারবার বলতেছি যে আমাদের এখানে যে ঘটনাটি ঘটবে সেটাকে আপনি অবশ্যই অর্থের অঙ্কে, কিসের অঙ্কে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যদি ওই ঘটনাটা অর্থের অঙ্কে মানে টাকার দ্বারা যদি আপনি পরিমাপ না করতে পারেন তাহলে ওইটাকে আপনি কখনো লেনদেন বলতে পারবেন না। প্রথম বৈশিষ্ট্য কিন্তু আমাদের এটি। দেখেন, এখানে আমরা দুইটা উদাহরণ লিখে রাখছি আপনাদের জন্য। এই দুইটা উদাহরণ বুঝলে আপনারা খুব সহজে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা ঘটনাটি তাকে আপনি শনাক্ত করে ফেলতে পারবেন। এখানে বলছে ব্যবসায়ীর ম্যানেজারের মৃত্যু। আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে ম্যানেজার আছে তিনি কি করছে, মৃত্যুবরণ করছে। তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারের মৃত্যু হলে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কত টাকা আর্থিক ক্ষতি হচ্ছে তা কিন্তু আপনি কখনোই কি করতে পারবেন না, নির্ধারণ করতে পারবেন না। কিন্তু এখানে যদি বলা হয় আগুনে পণ্য বিনষ্ট, আগুনে পণ্য বিনষ্ট বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি আগুন লাগে তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবশ্যই পণ্যর পরিমাণ কি হয়, পণ্য নামক যে আমাদের ক্রয় আছে পণ্য নষ্ট হয়ে যায়। তাহলে পণ্য যদি নষ্ট হয় তাহলে কত টাকার এখানে পণ্য নষ্ট হয়েছে? 20,000 টাকার। এই যে আপনি কত টাকার পণ্য নষ্ট হয়েছে টাকা দ্বারা এটাকে পরিমাপ করতে পারতেছেন যে আপনার 20,000 টাকার পণ্য নষ্ট হয়েছে, তাহলে এটাকে কিন্তু আপনি লেনদেন বলতে পারবেন। প্রথম ঘটনা যেটি হয়েছে সেটি আপনার একজন ম্যানেজারের মৃত্যু হয়েছে, এটিকে আপনি কিন্তু অর্থের অঙ্কে পরিমাপ করতে পারতেছেন না যে কত টাকা আপনার এখানে ক্ষতি হয়েছে। সেজন্য এটি একটি ঘটনা কিন্তু লেনদেন নয়। আর এখানে যে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে তাকে আপনি 20,000 টাকা নষ্ট হয়েছে তাকে কিন্তু আপনি টাকার অঙ্কে পরিমাপ করতে পারতেছেন। সেজন্য এটি হয়ে যাবে আপনার জন্য একটি লেনদেন। আশা করি আমি আপনাদেরকে প্রথম যে বৈশিষ্ট্য সেটি বুঝাতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য বুঝিয়ে দিব। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য আমাদেরকে কি বলছে দেখেন, সেখানে বলছে আর্থিক অবস্থার পরিবর্তন। যদি কোনো ঘটনা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে তাহলে ওই ঘটনাটাকে আপনি লেনদেন বলতে পারবেন। দেখেন, এখানে বলে রাখছি আমরা কোনো ঘটনা দ্বারা যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, কিসের? প্রতিষ্ঠানের। আমরা যেহেতু ব্যবসায়ী শিক্ষা শাখা তার মানে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাব রাখি। অর্থাৎ যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় তবে ওই ঘটনাকে বা সেইটিকে আপনি কি বলতে পারবেন? লেনদেন বলতে পারবেন বা লেনদেন বলা যাবে। তাহলে দেখেন এখানে দুইটা ঘটনা আমরা এখানে লিখে রাখছি।
একটি হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। এখানে যে আপনি নগদে আসবাবপত্র ক্রয় করছেন, তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানে একদিকে নগদ নামক যে সম্পদ আছে, দেখেন নগদ ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। দেখেন বিষয়গুলো আস্তে আস্তে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, কারণ আমাদের পুরো প্লেলিস্ট যদি আপনারা দেখেন লেনদেনের, তাহলে আপনারা সম্পদ কোনটি, তারপরে আমাদের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যয় কোনটি, দায় কোনটি, সেগুলো আপনারা খুব সহজে চিনতে পারবেন। একদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি নগদ টাকা আসবাবপত্র ক্রয় করাতে অবশ্যই আমার থেকে নগদ টাকা চলে যাবে, তাহলে আমাদের নগদ নামক সম্পদ কি পাবে? হ্রাস পাবে। অন্যদিকে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক কি পাবে? সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, আসবাবপত্র। তাহলে এই আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাবে। মনে রাখেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসবাবপত্র একটি কি সম্পদ, নগদ টাকাও একটি সম্পদ। তাহলে এই ঘটনার দ্বারা কি হয়েছে, যে নগদে আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে 5,000 টাকার আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে এটি ক্রয় করাতে আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে। ঠিক সেকেন্ড উদাহরণটা আমাদেরকে বলছে 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ। এই যে আমরা 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ দিয়েছি, তাহলে এখানে আমাদের দেখেন ফরমাইশ প্রদান মানে হচ্ছে যে অর্ডার করছেন আপনি, এখনো কিন্তু টাকা দেন নাই। আমরা যদি কোনো কিছুর জন্য অর্ডার করি তাহলে আমরা সাধারণত টাকা দিই না, যখন আসে তখন টাকা দিই। এখন আমরা 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করছি, কিন্তু আমরা এখনো টাকা দিই নাই। তার মানে এটাও একটা ঘটনা, এটাও একটা ঘটনা। তার মানে আপনি কোনটাকে লেনদেন বলতে পারবেন? অবশ্যই আপনি উপরেরটাকে লেনদেন বলতে পারবেন, নিচেরটাকে কখনো লেনদেন বলতে পারবেন না। কারণ হচ্ছে উপরের ঘটনাটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একদিকে সম্পদ বাড়ায়, অন্যদিকে সম্পদের পরিমাণকে কমায়, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। সেজন্য আমাদেরকে উপরেরটিকে বলতে হবে লেনদেন। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। দেখেন 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সত্তা, খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। দেখেন যদি কোনো ঘটনা যদি আমার জন্য লেনদেন হতে হয়, তাহলে অবশ্যই দ্বৈত সত্তাকে কি করতে হবে? দ্বৈত সত্তা ভিত্তিক হতে হবে, না হলে কিন্তু আমাদের জন্য ওই ঘটনাটি লেনদেন হবে না। যেমন প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ থাকতে হবে। দেখেন যদি কোনো লেনদেন হয়, মানে যদি কোনো ঘটনা আমাদের জন্য লেনদেন হয়, তাহলে প্রত্যেকটি লেনদেনের জন্য অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে। কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ থাকবে। তাহলে আমরা ধরে নিয়েছি আজ থেকে যে যেটি লেনদেন হবে তার অবশ্যই দুইটি পক্ষ থাকবে। কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ থাকবে। এটি ভালো করে মনে রাখেন যে প্রত্যেকটি লেনদেনের দুইটি পক্ষ থাকবে। একটি পক্ষ হচ্ছে কি? এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী বা সুবিধা গ্রহণ করবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝি, যে একটি লেনদেনের দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অন্য পক্ষ সুবিধা প্রদান করবে, তাহলে এটিকে আমরা লেনদেন বলতে পারবো। এটাকে বলা হয় সাধারণত দ্বৈত সত্তা। যেমন এখানে খেয়াল করেন, কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। এই যে আমি কর্মচারীদেরকে বেতন প্রদান করছি, এখানে কিন্তু দুইটি পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে কি, দেখেন একটি পক্ষ হচ্ছে বেতন হিসাব, একটি পক্ষ হচ্ছে কি বেতন হিসাব, অন্য পক্ষ হচ্ছে যে আমি যে এখানে নগদ টাকা প্রদান করছি, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান। মনে রাখেন আপনি যে অঙ্কটি করতেছেন সেই অঙ্কের মধ্যে আপনি কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক নয়, আপনি হচ্ছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। তাহলে এক পক্ষ হচ্ছে বেতন এখানে, অন্য পক্ষ হচ্ছে এখানে নগদান হিসাব, কারণ আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কর্মচারীদেরকে বেতন প্রদান করছি। তাহলে এটা হচ্ছে একটি পক্ষ, এটি হচ্ছে আরেকটি পক্ষ, দুইটি পক্ষ। এক পক্ষকে বেতন হিসাব, নগদান হিসাব মানে হচ্ছে এখানে আমাদের বেতন মানে কি, দেখেন বেতন সে সুবিধা গ্রহণ করছে, সে সুবিধা কি করছে? গ্রহণ করছে। আর এটি সাধারণত সুবিধাকে প্রদান করছে। ভালো করে বুঝেন যে আমাদের এখানে নগদান হিসাব, যেহেতু আমি নগদ টাকা দিয়েছি, তার মানে আমি সুবিধা দিয়েছি, মানে আমি সুবিধা প্রদান করছি। আর আমি কাকে সুবিধা দিয়েছি? আমি সুবিধা দিয়েছি কর্মচারীদেরকে। কর্মচারীদেরকে কি দিয়েছি? বেতন দিয়েছি। তার মানে অপরপক্ষ হচ্ছে বেতন হিসাব, তারা কিন্তু আমার থেকে সুবিধাটা গ্রহণ করছে। আশা করি আপনারা দ্বৈত সত্তাটি বুঝতে পারছেন। যদি দ্বৈত সত্তা হয় তাহলে ওই এন্টিটিকে আপনি লেনদেন বলতে পারবেন। এখন আমি আপনাদেরকে 4 নম্বর বৈশিষ্ট্যটি বুঝিয়ে দিব। দেখেন 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এটির মানে কি? এটির মানে হচ্ছে একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা। খুবই ভালোভাবে বুঝতে হবে। একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে সম্পূর্ণভাবে আলাদা থাকে, এটাকে বলা হয় সাধারণত স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ একটি লেনদেন যেদিন আজকের দিনে যদি কোনো লেনদেন ঘটে,
আর অন্য কোনো একদিন যদি কোনো একটি লেনদেন ঘটে তাহলে ওই দুইটি লেনদেন কিন্তু সম্পূর্ণ আলাদা। এটাকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র। দেখেন এখানে আমরা উদাহরণ লিখে রাখছি, 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পরে টাকা পাওয়া গেল। এখানে খেয়াল করেন, 10,000 টাকার পণ্য বিক্রয়, এই যে পণ্য বিক্রয় করছেন আপনি, এটি কিন্তু বাকিতে করছেন বা ধারে করছেন। কিসে করছেন? ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করছেন আপনি। কিভাবে বুঝবো? কারণ যেহেতু এখানে 7 দিন পরে টাকা আমি পেয়েছি, তার মানে যেদিন আমি বিক্রয় করছি সেদিন আমি অবশ্যই ধারে করছি, ধারে বিক্রয় করছি। এখন আমি 7 দিন পরে যদি টাকা পাই তাহলে ওই দিনের লেনদেনটি হবে আরেকটি লেনদেন। কারণ যেদিন আমি বিক্রি করছি সেদিন এটি একটি লেনদেন, আর কারণ ধারে বিক্রয় করছি। আর অন্যদিন আমি 7 দিন পরে যদি টাকা পাই তাহলে এটি হয়ে যাবে আরেকটি লেনদেন। এই ধরনের লেনদেনকে সাধারণত স্বতন্ত্র বা স্বয়ংসম্পূর্ণ লেনদেন বলে। অর্থাৎ এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তারপরে আপনি ওইটাকে কি করতে পারবেন? লেনদেন বলতে পারবেন। এখন আমি 5 নম্বর বৈশিষ্ট্যটি বুঝিয়ে দিই। এখন আমরা বুঝবো 5 নম্বর বৈশিষ্ট্যটি। দেখেন 5 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে দৃশ্যমানতা। অবশ্যই একটি লেনদেন দৃশ্যমান ও এবং অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন এখানে লেখা রাখছি, লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান হতে পারে। দেখেন খেয়াল করেন, লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান হতে পারে। কিভাবে? আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আপনি যখন আসবাবপত্র ক্রয় করছেন অবশ্যই কি হয়েছে? আসবাবপত্র আপনি কিন্তু চোখে দেখেন। কিভাবে? আমি আসবাবপত্র ক্রয় করছি, অবশ্যই আসবাবপত্রটি আমি দেখে শুনে ক্রয় করব। তাহলে এটি আপনার জন্য একটি লেনদেন হবে। কারণ এখানে অর্থের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আর এটি দৃশ্যমানতা রয়েছে। আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয় মানে কি জানেন? এটি হচ্ছে আপনার জন্য একটি ক্ষতি। এটি আপনার জন্য একটি কি? ক্ষতি। অর্থাৎ আপনি যে আসবাবপত্রটি ক্রয় করছেন সেটি আপনি ব্যবহার করছেন, সেই ব্যবহারজনিত ক্ষতিটাকে সাধারণত বলা হয় অবচয়। তাহলে দেখেন আপনি যে আসবাবপত্রটা ব্যবহার করতেছেন তার যে ক্ষয় বা ক্ষতি হইতেছে সেটা কি আপনি চোখে দেখেন? না, আপনি এটিকে চোখে দেখেন না। যার কারণে এটি কিন্তু চোখে দেখা যায় না, মানে অদৃশ্যমান। এটিকেও আপনি লেনদেন বলতে পারবেন। কিভাবে? এটি একদিকে আপনার আসবাবপত্রের সম্পদকে কমিয়ে দেয়, অন্যদিকে আপনার অপচয় হওয়ার মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণও বাড়িয়ে দেয়। যার কারণে এটিকে আপনি কি বলতে পারবেন? লেনদেন বলতে পারবেন। তাহলে আমরা এখান থেকে বুঝি যে একটি লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমানও হতে পারে। যখন অঙ্ক করবেন তখন বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। এখন আমরা 6 নম্বরটি বুঝব। 6 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের ঐতিহাসিক ঘটনা। দেখেন এই ঐতিহাসিক ঘটনাটি আপনাদেরকে একটু মনে রাখার জন্য আমি এখানে লিখে রাখছি। এটি আপনাদের জন্য এখন আপনাদের মাথায় এটি ঢুকবে না, যেহেতু আপনারা এখনো নতুন। আপনাদেরকে অবশ্যই আরো আর্থিক অবস্থার বিবরণী করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টি। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গিয়েছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে। পূর্বে মানে কি? আগে আমাদের যে সকল ঘটনা ঘটে গিয়েছে, মানে এখন আমরা বর্তমানে আছি, আমাদের যে আগে ঘটনাগুলো ঘটে গিয়েছে ওই সকল ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাকে আপনার ঐতিহাসিক বলতে হবে। তবে ওই সকল ঘটনা অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীকে পরিবর্তন করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের। এমন ঘটনা যেগুলো পূর্বে ঘটে গিয়েছে আবার আর্থিক অবস্থার বিবরণীকে পরিবর্তন করবে ভবিষ্যতে, এমন ঘটনাকে সাধারণত ঐতিহাসিক ঘটনা বলে। যেমন আমরা এখানে উদাহরণ মনে রাখার জন্য এখানে ভালোভাবে মনে রাখেন দুইটি উদাহরণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যে অনাদায় পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, বিষয়গুলো খুবই ডিটেলস বিষয়, যখন অধ্যায় করবেন তখন বুঝতে পারবেন। শুধু উদাহরণ দুটি মনে রাখেন। এখন আমরা 7 নাম্বারটি বুঝবো। এখন আমরা সর্বশেষ বৈশিষ্ট্যটি বুঝবো। দেখেন আমরা এখানে লিখে রাখছি যে সবশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে যে হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার। আমরা যে ব্যবসায় শিক্ষার শাখা অর্থাৎ হিসাব বিজ্ঞান করব তার হিসাব সমীকরণ আছে, অর্থাৎ ব্যবসায়ের একটি হিসাব সমীকরণ আছে। এই ব্যবসার হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ও ই। আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি এই বিষয়গুলো কেন এখনো বুঝাই নাই। আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। সকলে আমাদের সাথে লেগে থাকেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে হিসাব সমীকরণ নিয়ে এবং লেনদেনের কোনটি লেনদেন নয় সেই বিষয়গুলো ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। তাহলে মনে রাখেন, যদি কোনো ঘটনা, দুইটি ঘটনা ঘটছে, যদি কোনো ঘটনা আমাদের এই হিসাব সমীকরণকে প্রভাবিত করে তাহলে ওইটাকে আপনি লেনদেন বলতে পারবেন অবশ্যই। তাহলে আজকের ভিডিওতে আপনারা আশা করি যে লেনদেন কাকে বলে এবং লেনদেন কত প্রকার, লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি সে বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। যারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝবেন তাদের জন্য পরবর্তী ভিডিওগুলো কি হবে? সহজ হয়ে যাবে এবং আপনাদের জন্য হিসাব বিজ্ঞান করাও কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের বইয়ের যে 11 নম্বর পৃষ্ঠা আছে, যে আমাদেরকে বলা হচ্ছে যে কোন ঘটনার লেনদেন এবং কোন ঘটনার লেনদেন নয় তা চিহ্নিত করো,
এবং উদাহরণ দিতে বলছে, সেই ফিশটার আমরা উদাহরণটি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। সকলে বইটি সাথে রাখবেন পরবর্তী ভিডিওতে এবং আপনারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। তাহলে খুব সহজে আপনারা লেনদেন কোনটি নয় সেটি বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।